বিএনপির মুখে ভোটাধিকারের কথা শুনলে হাসি পায়, ৭৪-এর পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র এখনো চলছে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিয়ানমার আঘাত করলে প্রতিরোধের হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের, প্রস্তুত সেনাবাহিনী। সেন্ট মার্টিন ইস্যুতে সরকারের আচরণ দাসসুলভ, মন্তব্য মির্জা ফখরুলের। জমজমাট রাজধানীর পশুরহাট, চামড়া কেনার জন্য প্রয়োজনীয় ঋণ মিলছে না ব্যাংক থেকে, বলেছেন ট্যানারি মালিকরা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে আজও রাজধানী ছাড়ছে মানুষ। কমলাপুর রেল স্টেশনে ঈদে ঘরমুখো যাত্রীদের ভিড়। পরিবার পরিজন নিয়ে ঈদ করতে যাচ্ছে সবাই। কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে ট্রেনের ছাদেও চড়ছে যাত্রীরা। ট্রেন ছাড়লেও কিছুটা দেরি হচ্ছে। সামান্য ভোগান্তি কিংবা বাড়তি ভাড়া, তারপরও নিরাপদ গন্তব্য হিসেবে ট্রেনকেই বেছে নিচ্ছেন সবাই। ট্রেনের যাত্রীরা যাতে বিনা টিকিটে স্টেশনে প্রবেশ করতে না পারে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী সৈকত সাদিক, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সৈকত, ঘরমুখো মানুষের ভিড় কেমন দেখছেন এখন? সকাল থেকেই রাজধানী কমলাপুর দেশের বিভিন্ন প্রান্তে শুরুর দিকে হয়তো আজ যে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে আমার ডান মুহূর্তে যে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে কমে আসছে। কিছুক্ষণ আগে 11 মিনিট ট্রেনটি কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে গেছে। সকাল থেকে একটা পর একটা ট্রেন ছেড়ে যাচ্ছে। যদিও চট্টগ্রামের এই ট্রেন থেকে যাত্রীদের কিছুটা কম আর কিংবা স্থানীয় লোকজন নেই, কিন্তু এর আগে যে ট্রেনগুলো ছেড়ে গেছে নদীতে যাত্রীদের পাশাপাশি দাঁড়িয়ে অনেক যাত্রী এবং এর বাইরে তাদের করে কিন্তু মানুষ আসতে পারছে। তাদের কথা হচ্ছে যদিও রাস্তায় একটু ভোগান্তি, একটু কষ্ট, তারপরেও বাসের থেকে কিন্তু এই ট্রেনের যাত্রা নিরাপদ যাত্রা এবং তারা বাড়ি যেতে পারবেন, সবার সাথে দেখা হবে, পরিবার করতে পারবেন। সব মিলে তাদের মধ্যে এক ধরনের আনন্দ, উৎসাহ, উদ্দীপনা এবং তারা বলছে যে যেহেতু এই দুটি ঈদেই তারা বাড়ি যান, নগরের কর্মদক্ষ মানুষ, তারা বেশ খুশি এবং সব ট্রেনিং যথাসময় ছেড়ে যাবে সেটাও তারা প্রত্যাশা করছেন। আর কমলাপুর রেল স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। সব মিলে এখন পর্যন্ত কমলাপুর রেল স্টেশন থেকে যাত্রীরা নিরাপদেই বাড়ির দিকে যাচ্ছে। এই হচ্ছে রেল স্টেশনের সর্বশেষ পরিস্থিতি। সৈকত, আপনাকে ধন্যবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভোট চুরি করে ক্ষমতায় থাকা যায় না। 96-এ খালেদা জিয়ার পদত্যাগ তারই প্রমাণ। তিনি বলেন, যে দলের প্রতিষ্ঠাতা হানা ভোটের মাধ্যমে ভোট চুরি করে ক্ষমতায় টিকে রেখেছিল, তাদের মুখে গণতন্ত্র আর ভোটাধিকারের কথা শুনলে হাসি পায়। শনিবার গণভবনে কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করে তিনি এই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপি জামায়াত শুধু ক্ষমতা থেকেই নয়, আন্দোলনের নামেও বৃক্ষ নিধন করেছে। রিপোর্ট করেছেন সৈয়দ আব্দুল মুহিত। সারা দেশে প্রায় 55 লাখ বৃক্ষরোপণের টার্গেট নিয়েছে ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠন কৃষক লীগ। শনিবার গণভবনে কৃষক লীগের উদ্যোগে 3 মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে সমবায়ের মাধ্যমে চাষাবাদ ও কৃষিকে যান্ত্রিকীকরণের উপর গুরুত্ব দেন তিনি। বলেন, ক্ষমতা থেকে কৃষকদের নিয়ে ছিনিমিনি খেলেছেন জিয়া ও খালেদা জিয়া, এমনকি সামাজিক বনায়নের টাকাও মেরে খেত বিএনপি। হাজার হাজার গাছ কেটে ফেলেছিল এই বিএনপি জামাত, রাস্তার পাশে যত গাছ সব কেটে ফেলেছিল। সামাজিক বনায়নের একটা কর্মসূচি, এই টাকাটা সম্পূর্ণ মেরে দিত। আমরা আসার পরে এখন আমরা সেই সামাজিক বনায়নে যারা এই কাজটা পায়, তারা যে গাছগুলি লাগায়, যত্ন করে, বড় হয়, তার 70% যাতে তারা মানে যেটা লাভ পাবে, লাভের 70% এরা পাবে, সেই ব্যবস্থা কিন্তু আমরা করে দিয়েছি। প্রধানমন্ত্রী বলেন, কৃষি জমি নষ্ট করে শিল্পায়ন নয়, কৃষি সেচকে সম্পূর্ণ সৌর বিদ্যুতে আনার পরিকল্পনা সরকারের। বিএনপির মুখে গণতন্ত্র ও ভোটাধিকার প্রসঙ্গেও মন্তব্য করেন। জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে এদেশের ভোটের সমস্ত অধিকারগুলি কেড়ে নিয়েছে। তার সেই হ্যানা ভোট দিয়ে যাত্রা শুরু, অবৈধ ক্ষমতাকে বৈধ করার জন্য। এরপর আবার একাধারে সেনাপ্রধান, তারপরে আবার নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে ক্ষমতায় এসে সেই রাষ্ট্রপতি নির্বাচনী প্রহসন। কিন্তু জনগণের ভোট চুরি করলে কেউ কিন্তু ক্ষমতায় থাকতে পারে না। এটা কিন্তু বাংলাদেশের জনগণ এই ব্যাপারে খুব সচেতন। 15 ফেব্রুয়ারি নির্বাচন হয়, খালেদা জিয়া দ্বিতীয়বার ক্ষমতা এসেছে বলে খুব একটা বিরাট গর্ব। কিন্তু কি দেখা গেল, জনগণের আন্দোলনের ফলে 30শে মার্চ তাকে পদত্যাগ করে চলে যেতে হয়।
অর্থাৎ ভোট চুরির অপরাধেই কিন্তু তাকে ক্ষমতাচ্যুত করা হয়। সরকার প্রধান বলেন, বঙ্গবন্ধুকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে ৭৪-এ খাদ্য সংকট সৃষ্টি হয়, সেই ষড়যন্ত্র এখনও অব্যাহত। নগদ টাকা দিয়ে কেনা খাদ্য কিন্তু আসতে দেয়নি, কৃত্রিমভাবে সেখানে একটা দুর্ভিক্ষ সৃষ্টি করা হয়েছিল। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কারো সাথেই যুদ্ধ চায় না বাংলাদেশ, তবে মিয়ানমার বাংলাদেশের ভূখণ্ডে আঘাত করতে এলে পাল্টা জবাব দেবে তারা। ওবায়দুল কাদের আরও বলেন, জাতিসংঘের মতো প্রতিষ্ঠান এখন নখদন্তহীন সংস্থায় পরিণত হয়েছে, তাদের কথা কেউ শোনে না বলেও মন্তব্য করেন তিনি। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে রয়েছে বিস্তারিত। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমাদের প্রধানমন্ত্রী যেখানেই যান, সেন্ট মার্টিনে মিয়ানমার সেনাবাহিনীর উস্কানি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ আক্রান্ত হলে তার জবাব দেওয়ার জন্য প্রস্তুতি রয়েছে বাংলাদেশের। আমাদের আকাশ সীমাও তারা দু একবার লঙ্ঘন করেছিল, তারপরে আমরা কিন্তু তখন প্রধানমন্ত্রীর নির্দেশে ধৈর্য ধরেছিলাম। আমরা যুদ্ধ চাই না। সেক্ষেত্রে যদি সেন্ট মার্টিন বেদখল হয়ে যায়, বাংলাদেশ আসলে কোন প্রক্রিয়া এটাকে এই সার্বভৌমত্ব রক্ষা করবে? আমরা তো আক্রান্ত হলে সে আক্রমণের জবাব তো আমরা দেব। আমরা আমাদেরকে এত খাটো করে দেখি কেন? আমরাও প্রস্তুত। আমরা আক্রমণ করব না, কিন্তু আক্রান্ত হলে কি আমরা ছেড়ে দেব? এ সময় তিনি বলেন, মানবিক কারণে বাংলাদেশে রোহিঙ্গা প্রবেশে সীমান্ত খুলে দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈশ্বিক মন্দা পরিস্থিতিতে বাংলাদেশ অর্থনৈতিক চাপে আছে জানিয়ে তিনি বলেন, রোহিঙ্গা এখন বাংলাদেশের জন্য বাড়তি চাপ। কিন্তু এই রোহিঙ্গাদের পুনর্বাসনে তাদের জন্য যে সাহায্যের পরিমাণটা ছিল সেটাও কিন্তু অনেক কমে গেছে। আমাদের এমনি অর্থনৈতিক চলমান সংকটে আমরা নিজেরাই সংকটে আছি, সেখানে এতগুলো 11-12 লাখ রোহিঙ্গা যাদের সন্তান সন্ততি হয়ে সংখ্যা বাড়ছে, এই বোঝাটা আমাদের জন্য একটা বাড়তি চাপ। জাতিসংঘের মতো প্রতিষ্ঠান নখদন্তহীন সংস্থায় পরিণত হচ্ছে। আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার যে স্বপ্ন দেখছে বিএনপি, তা দিবা স্বপ্নে পরিণত হবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকার পরিবর্তনের মাধ্যমটা হলো নির্বাচন। মুহিবুল্লাহ মুহিব, বাংলাভিশন, ঢাকা। এদিকে সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ বলেছেন, মিয়ানমার সীমান্তের বিষয়ে বিজিবি ও কোস্টগার্ড তদারকি করছে, সেনাবাহিনীও প্রস্তুত রয়েছে। পরিস্থিতি অন্যদিকে গেলে এর সমুচিত জবাব দেওয়া হবে। শনিবার দুপুরে শরীয়তপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ৯ম পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে শেখ রাসেল সেনানিবাসে একটি ইউনিটের পতাকা উত্তোলনের পর সাংবাদিকদের তিনি একথা বলেন। সেনাপ্রধান আরও বলেন, বাংলাদেশ কারো সাথে যুদ্ধ যেতে চায় না, কিন্তু কেউ যদি ইচ্ছে করে যুদ্ধ চাপিয়ে দিতে চায় তাহলে ছাড় দেওয়া হবে না। এস.এম. শফিউদ্দিন আহমেদ আরও বলেন, সরকার নির্দেশনা অনুযায়ী সব ব্যবস্থা নেওয়া হচ্ছে, আক্রান্ত হলে সমুচিত জবাব দেওয়া হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সেন্ট মার্টিন ইস্যু নিয়ে সরকারের আচরণ দাসস্বরূপ। বিষয়টিকে দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, কতটা নতজানু যে মিয়ানমারের মতো দেশকেও কিছু বলা যাচ্ছে না। তিনি দাবি করেন, জাতির এমন ঘোর অমানিসা কখনো এসেছে বলে মনে হয় না। আহমেদ সরোরের রিপোর্টে রয়েছে বিস্তারিত। 16 জুন সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে শনিবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সেন্ট মার্টিনে বেশ কিছুদিন ধরে কেউ যেতে আসতে পারছে না, অথচ সরকারের কোনো বক্তব্য নেই। কি দুঃখজনক, কি বল, কত ব্যর্থতাই সরকারের, যে আমার একটা দ্বীপ, সেই দ্বীপে আমরা যেতে পারছি না। সেই দ্বীপে গেলেই আপনার অন্য দেশ থেকে গুলি করে মেরে ফেলা হচ্ছে, মেরেও ফেলেছে। অথচ এখন পর্যন্ত সরকার এই ব্যাপারে কোনো রকমের কোনো একটা বক্তব্য পর্যন্ত দেয়নি। বরঞ্চ হোম মিনিস্টার সাহেব বললেন
যে এখন এমন কোনো অবস্থা হয়নি যে যেটাতে আমরা একটা এই ধরনের একটা স্টেটমেন্ট বা কিছু বলবো। এই যে নতজানু মিয়ানমারের মতো একটা দেশকেও কিছু বলা যাবে না, এটা কতটা আপনার মানে আপনার দাসসুলভ মনোভাব হতে পারে। বিএনপি মহাসচিব বলেন 16 জুন শুধু সংবাদপত্রের জন্য কালো দিবস নয়, প্রতিটি দিনই এখন পুরো জাতির জন্য কালো দিবস। যে জাতির জন্য এর চেয়ে ঘনঘোর অমানিসার কখনো এসছে বলে আমার কাছে মনে হয় না। আমরা সব দিক দিয়ে আপনার এই জাতির সমস্ত আশা আকাঙ্ক্ষা, তার অস্তিত্ব আজকে বিপন্ন করে ফেলা হয়েছে। তার ভাইদেরকে পাসপোর্ট পাইয়ে দেওয়ার জন্য সে আপনার পুরোপুরি জালিয়াতির আশ্রয় নিয়েছে। আমরা কল্পনা করতে পারি যে সেনাবাহিনীর একজন সাবেক প্রধান সে এই জালিয়াতি করবে, তা আমাদের কখনো আমরা চিন্তা করতে পারি না। আমরা পুলিশ প্রধান সেই রকম ভয়াবহভাবে ডাকাতি করে আপনার গোটা দেশে একটা সাম্রাজ্য গড়ে তুলবে, আপনার তার দুর্নীতির এগুলো চিন্তা করা যায় না। কিন্তু এরা সেটা কি সম্ভব করেছে। নগদ প্রতি টাকায় 5 পয়সা করে কমিশন আছে, এই কমিশনটা বাইরে চলে যায়, কোথায় যায়? আমি কি যেটা জানতে চেয়েছি টাকাটা কোথায় যায়, আমি এখনো এই সম্পর্কে কোনো উত্তর পাইনি। এর উত্তর একটাই, উনি কালকে ধারাভাবে বলছেন সেক্রেটারি সাহেব যে বিএনপি আবাদ মস্তক সব নাকি দুর্নীতিবাজ। মানে কি বলবো, ব্যাপার হচ্ছে যে আজকে জাতির সামনে মিথ্যা কথা বলে প্রতারণা করে গোটা জাতিকে তারা ভেবেছে যে বোকা, সব বোকা। রাজনৈতিক মহলে ঐক্যমত তৈরি করেছেন দাবি করে মির্জা ফখরুল বলেন, সরকারকে যেতে হবে, নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন দিতে হবে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা বাম ডান সবাইকে কিন্তু একটা জায়গায় নিয়ে এসেছি যে এই সরকারকে যেতে হবে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, মিয়ানমার সেন্ট মার্টিনের কাছে যুদ্ধজাহাজ নিয়ে দেশের সার্বভৌমত্বের উপর আঘাত হানার চেষ্টা করছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ে 3 বাহিনীর কোনো ভূমিকা নেই। শনিবার বিকেলে রংপুর সার্কিট হাউসে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। জিএম কাদের আরও বলেন, শেষ পর্যন্ত মিয়ানমারের চাপ সামলাতে না পারলে সরকার সরে এসে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার মতো কাজ করে বিশ্বে মহানুভবতার পরিচয় দেবে। এরকম পাহাড় সমান ঘটনা নানাভাবে ধামাচাপা দিয়েছে তারা। জিএম কাদের আরও বলেন, এবারের উচ্চবিলাসী বাজেটে দেশের মানুষের মধ্যে বড় বৈষম্য তৈরি করেছে সরকার। দীর্ঘদিন থেকে তারা এখানে হামলা চালিয়ে যাচ্ছে। সরকার যেখানে কোস্টগার্ড শুনলাম তারা সরে আসছে, সেনাবাহিনী, নৌবাহিনী, আমাদের বিমান বাহিনী অনেক শক্তিশালী, অনেক কিছু আমরা শুনি, কিন্তু তাদের কোনো ভূমিকা আমরা দেখছি না। এখন মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, এটা দুঃখজনক। আমাদের সার্বভৌমত্ব রক্ষা করা সরকারের দায়িত্ব। আমি সংসদ থাকলে এই কথাটা তুলে ধরতাম। সংসদে এখন বক্তব্য দেওয়া উচিত সরকারের তরফ থেকে, বা সংসদের বাইরে বক্তব্য দেওয়া উচিত কী হচ্ছে, কেন হচ্ছে এবং ওনারা কী করছেন। আমরা উৎকণ্ঠিত, জনগণ এর উত্তর চায়। রাজধানী কোরবানির পশুর হাট এখন জমজমাট। বড় আকারের গরুর চাহিদা তুলনামূলক কম, তবে ছোট ও মাঝারি সাইজের গরুর দিকে আগ্রহী বেশি ক্রেতাদের। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ক্রেতারা এসেছেন ঢাকার বিভিন্ন অস্থায়ী পশুর হাটে। নানা জাত ও আকারের গরু নিয়ে ক্রেতাদের অপেক্ষায় বিক্রেতারা। রাজধানীর কমলাপুর পশুর হাটে শনিবার দুপুর থেকে ক্রেতাদের উপস্থিতি বেশ বাড়তে শুরু করে। বড় আকারের গরুর চাহিদা তুলনামূলক কম, তবে তুলনামূলক ছোট ও মাঝারি সাইজের গরুর দিকে আগ্রহ বেশি ক্রেতাদের। বিক্রেতারা জানিয়েছেন, প্রত্যাশিত দাম না পাওয়ায় বিক্রি করতে পারছেন না তারা। এবছর লোকসান গুনতে হবে বলেও আশঙ্কা করছেন মৌসুমী পশু বিক্রেতারা। কোরবানির জন্য দেশে পর্যাপ্ত গবাদি পশু থাকলেও উচ্চ মূল্যস্ফীতির কারণে গত বছরের তুলনায় এবার অন্তত 15% কম কোরবানি হবে ধারণা চামড়া বিশ্লেষকদের। তাই 75 থেকে 80 লাখ পিসের মতো চামড়া সংগ্রহের লক্ষ্য নিয়ে চলছে প্রস্তুতি। ট্যানারি মালিকরা জানান, চামড়া কেনার জন্য ব্যাংক থেকে ঋণ পাওয়া গেছে 60 থেকে 70 কোটি টাকা। গোলাম মইনুল আহসানের রিপোর্ট। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের হিসাবে দেশে এবার 1,29,80,367টি গবাদি পশু প্রস্তুত রয়েছে কোরবানির জন্য, যা চাহিদার তুলনায় বেশি। যদিও টানির মালিক ও আড়তদারদের ধারণা এবার কোরবানি হবে কম। গত বছর যে কোরবানির পশুর যে দাম ছিল তার চেয়ে কিন্তু এই বছর প্রত্যেকটি পশু আপনার 20 থেকে 30 হাজার টাকা আপনার বেশি দরে আপনার বিক্রি হচ্ছে। আমরা যেটা এখন প্রেডিক্ট করছি সেটা হলো যে এবার পশু কোরবানি 15 থেকে 20% কমে যাবে, কারণ উচ্চ মূল্যস্ফীতির কারণে। বিশেষত গরু কোরবানিটা আপনার কম হবে।
তো এইখানে সার্বিকভাবে আমরা মনে করি যে এবছর হয়তো বা 75 থেকে 80 লক্ষ পিস চামড়া আপনার সংগ্রহ হতে পারে। আড়তদার আছে, ব্যাপারী আছে, পাইকার আছে, মৌসুমী ব্যবসায়ী আছে, এবং ঢাকার মধ্যে অনলি ওরা ট্রেনের মালিকরা যারা আছে তারা সরাসরি ঢাকার চামড়া তারা সরাসরি নিজেরাও কিনে, তাদের এজেন্টের মাধ্যমে তারা নিজেরাও ফিল্ডে থাকে। অতএব ঢাকার চামড়াটা চাহিদা অনুযায়ী অবশ্যই কোরবানির প্রথম দিন থেকে শুরু করে ঈদের দ্বিতীয় দিন তৃতীয় দিন বেচা কেনা হয়ে যাবে। ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতির অভিযোগ, চামড়া কেনার জন্য প্রয়োজনীয় সাপোর্ট মিলছে না ব্যাংক থেকে। 4টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক আপনার দীর্ঘ 5 বছর 6 বছর যাবৎ 270 কোটি টাকাকে রিশিডিউল করে দিচ্ছে। আপনার অধিকাংশ ট্যানারি কিন্তু আপনার নগদ কোনো টাকা এইভাবে পাচ্ছে না। এই বছর আমার জানা মতে যতটুকু যে 60 থেকে 70 কোটি টাকা নগদ আপনার ঋণ আপনার ট্যানারিগুলো পাবে। দাম পেতে সময় মতো চামড়ায় লবণ দেওয়ার উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন চামড়া আড়তদার সমিতির সভাপতি। 7 হইতে 8 ঘন্টা ঊর্ধ্বে 10 ঘন্টার মধ্যে যদি সম্পূর্ণ চামড়া লবণজাত করতে পারে, এই চামড়াটা সঠিক মূল্য পাবে, এতে কেউ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে না। আর মৌসুমী ব্যবসায়ী আছে, মাদ্রাসা আছে, তারা যদি কাঁচা চামড়াটা লবণ ছাড়াই বিক্রি করতে চায়, তারা যেন অবশ্যই রাত 10টা 11টার মধ্যে যেমন সম্পূর্ণ চামড়াটা এনে কাঁচা ব্যবসায়ীদের কাছে যারা লবণ লাগায় তাদের কাছে যেমন বিক্রি করে থাকে। এবছর প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ঢাকায় 5 টাকা বাড়িয়ে 55 থেকে 60 টাকা এবং ঢাকার বাইরে 50 থেকে 55 টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বিএনপির মুখে ভোটাধিকারের কথা শুনলে হাসি পায়, ৭৪-এর পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র এখনো চলছে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিয়ানমার আঘাত করলে প্রতিরোধের হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের, প্রস্তুত সেনাবাহিনী। সেন্ট মার্টিন ইস্যুতে সরকারের আচরণ দাসসুলভ, মন্তব্য মির্জা ফখরুলের। জমজমাট রাজধানীর পশুরহাট, চামড়া কেনার জন্য প্রয়োজনীয় ঋণ মিলছে না ব্যাংক থেকে, বলেছেন ট্যানারি মালিকরা। এই ছিল এখনকার মতো, পরের সময় সকাল 10টা, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।